শুরু করেছে আজ নতুন পর্ব। প্রেতকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছে সেটাকে কোন নগরে, তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি আমি। নমস্কার, আমার নাম প্রণব, বাড়ি কোন নগর। তো আজকে যে ঘটনা আমি লিখে পাঠাচ্ছি সেটা আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা, যেটা আমার বাবার সাথে ঘটে গেছে। এবং বাবার তখন বয়স ছিল প্রায় 23-24 বছর, ঠিক আছে। একজন আর্মি অফিসার ছিলেন তিনি। তো এখন রিটায়ার করে গেছেন। তো এবং তখন বাবারা থাকতো হচ্ছে শিমুরালিতে, প্রায় একটা গ্রাম বললেই চলে। এখনও অনেকটা উন্নত হয়নি, কিন্তু তখন একেবারেই গ্রাম। এবার বাবার যে বাবা ছিল, অর্থাৎ আমার ঠাকুরদাদা, তিনি বাবার অনেক ছোটো বয়সেই মারা যায়। এবার ঠাকুরদাদার যে সরকারি চাকরি করতেন আর কি, সেটা আমার ঠাকুমা পায়। তো খুব একটা হাইফাই চাকরি ছিল না, কিন্তু যা ছিল আর কি দুজনে হয়ে যেত। এবার যেহেতু বাবার খুব কম বয়সেই তার বাবা মারা যায় আর কি, তো সেই জন্য সে ঠিক করে নেয় সে এমন কোথাও জয়েন করবে যেখানে একটু এস্টাবলিশ হতে পারে, যেখানে তার কেরিয়ারটা ঠিকঠাক থাকবে। সেই জন্য সে নিজের কেরিয়ারটাকে বানানোর জন্য সে ইন্ডিয়ান আর্মিকে বেছে নেয়। কারণ ছোটোবেলাতে সে খেলাধুলা করতো আর কি, ফিট ছিল অনেক। তো সেই জন্য সে ইন্ডিয়ান আর্মি জয়েন করে। এইবার আমাদের গ্রামে, মানে আমাদের গ্রামে বলতে বাবাদের যে ওই গ্রামে আর কি একটা দোকান ছিল আর কি, মানে একদম স্টেশনে দুটো পাশাপাশি দোকান। একটা হচ্ছে চায়ের দোকান, যার নাম ছিল সোনা, এবং একটা ছিল হচ্ছে ওই তেলে ভাজার দোকান, যার নাম ছিল হচ্ছে ব্রজেশ। এবার ঘটনাটা আমার বাবা যেরকম করে আমায় বলেছে সেরকম করে আমি বলছি, ঠিক আছে। তো ওই সোনা কাকা আর ওই ব্রজেশ কাকা দুজনেই ছিল আমার বাবার খুবই ক্লোজ বন্ধু, ঠিক আছে। ব্রজেশ কাকা একটু বেশিই ছিল আর কি। তো আমার বাবা যখন মারা যায় তখন কিন্তু ব্রজেশ কাকা আমাদের অনেক হেল্প করে। এবার ওই ব্রজেশ কাকারও কিন্তু যে ফ্যামিলি সে কিন্তু নেই, অর্থাৎ তার যে স্ত্রী এবং তার সন্তান, এবং তিনি কোথাও একটা ঘুরতে গেছিলো। তো সেখান থেকে ফেরার সময় কার অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর থেকে সন্তান আর ওই স্ত্রী তো দুজনেই মারা যায় আর কি, কিন্তু তার পায়ে ভীষণ জোরে একটা ফ্র্যাকচার হয়, যার জন্য সে আর নর্মাল হাঁটা চলা করতে পারে না, মানে তার ডান পাটা খুঁড়িয়ে সে হাঁটে, ঠিক আছে। তো তারপরে ওই ঘটনার পর থেকে যেহেতু তার আর কেউ নেই, সেজন্য সে মানে যখনই ফাঁকা সময় পেত তখনই কিন্তু মদ খেত আর কি, ঠিক আছে। এবং খুব একটা উগ্র মেজাজি হয়ে গেছিলো, কারোর সাথে ঠিক করে কথা বলতো না। মানে যারা আপনজন, যাদেরকে সে নিজের মনে করে তাদের সাথে ভালো করে কথা বলতো, কিন্তু যারা একটু দূরের আর কি তাদের সাথে খুব একটা ভালো করে কথা বলতো না। এই জন্য তার বাড়িতে যে লোকজন আছে আর কি, তার ভাইয়ের ছেলে বউ, তাদের সাথে তার খুব একটা বনতো না, যেহেতু সে মদ খেয়ে বাড়িতে গিয়ে অনেক সময় হাঙ্গামা করেছে, ঝামেলা করেছে, সেই জন্য তাদের সাথে খুব একটা বনতো না। সে রাতেরবেলা কাজ সেরে বাড়ি যেত, দোকান বন্ধ করে নিজের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো, আর সকালবেলা এসে চলে আসতো আর কি। এরকম হচ্ছে তার ডেইলি রুটিন ছিল। সোনা কাকাও তাই। সোনা কাকা তার ওই ব্রজেশ কাকার পাশেই তার চায়ের দোকান। সে ব্রজেশ কাকার থেকে বয়সে একটু ছোটো হলেও বেশ তার বয়স বেশ ভালোই, ঠিক আছে। তো তখনকার দিনে তার ফোন কিছু ছিল না। একটা বুথ ছিল আর কি, টেলিফোন বুথ। তো সেখানেই আমি যখন ওই ক্যাম্পে ছিলাম আর কি, ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে, তখন সেখানেই ওই বুথে ফোন করতাম, করে তাদের সাথেও কথা হতো। এবং মায়ের যদি কিছু বলা থাকতো মা তাদের হয়ে আমাকে বলে দিত, এবং আমার যদি কিছু বলা থাকতো তাহলে আমি তাদের হয়ে মাকে বলে দিতাম। এবার আমি যখন 8-9 মাস পর ফেরার প্রায় যেদিনকে ফিরবো তার আগের দিনকে আমি তাদেরকে ফোন করে সব কিছু বলে দিই, মানে আমি কখন ট্রেন থেকে নামবো না নামবো সব টাইম টেবিল আমি তাদেরকে বলে দিই, ঠিক আছে। তাহলে মাও জেনে যেতে পারবে আর কি। তো আমি যখন ট্রেন থেকে নামি তখন শিমুরালিতে, তখন সময় হচ্ছে প্রায় 6টা কি 6:30 বাজে, ঠিক আছে। আমি গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের নামিয়েছিল আমাকে। তো আমি গেলাম সোনা কাকার চায়ের দোকানে এবং ব্রজেশ কাকার ওই তেলেভাজার দোকান, দুটো দোকানে একবার পাশাপাশি আর কি। আমি সেখানে গেলাম, দেখলাম সোনা কাকার চায়ের দোকানে সোনা কাকা বসে আছে, চা ফা বানাচ্ছে। কিন্তু ব্রজেশ কাকার চায়ের দোকান খোলা, কিন্তু ব্রজেশ কাকা নেই। আমি সোনা কাকাকে জিজ্ঞেস করলাম যে সোনা কাকা ব্রজেশ কাকা কোথায়। তখন সে বলছে যে দোকান তো খুলেছে, কিন্তু কিছুক্ষণ আগে কোথায় একটা গেল, বললো যে দোকানটা দেখতে সে আসছে। তখন আমি বললাম কতক্ষণ আগে, বলছে ওই 45 মিনিট আগে তো গেছেই, 45 মিনিট হয়ে গেছে, এরকম করে সে বলছে, ঠিক আছে। তো আমি বললাম, তখন আমি কাকার সাথে কথা বলতে শুরু করেছি, মানে সোনা কাকার সাথে। সে আমার সাথে গল্প করছে, এতদিন কী করতাম না করতাম সব কিছু গল্প করছিলাম আর কি। আমি দাঁড়িয়েছিলাম এই কারণে যে ব্রজেশ কাকা আসবে, তার সাথে দেখা করে তারপর বাড়ি ফিরবো, ঠিক আছে। কারণ তারা দুজনে আমার খুব কাছের আর কি। কারণ আমি যখন গ্রামে ছিলাম তখন সময় পেলেই তাদের কাছে চলে যেতাম, তাদের সাথে আড্ডা মারতাম, খুবই কাছের ছিল। এবং তারা দুজনেই
বাবা মারা যাওয়ার পর থেকে অনেক সাহায্য করেছে, তাদের ঋণ তো আমি ভুলতে পারি না, তাই না? তো সেই জন্য দেখা করার জন্য আমি দাঁড়িয়েছিলাম। এবার আমি কিছুক্ষণ পরে প্রায় কথা বলছি সোনা কাকার সাথে, 10-15 মিনিট হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি একটা আওয়াজ দূর থেকে ভেসে আসলে যেরকম শব্দ শোনা যায় ঠিক সেরকমই, যে কিনা আমার নাম ধরে ডাকছে, অখিলেশ অখিলেশ এমনি করে ডাকছে। আমি পেছনে ঘুরে তাকাই, দেখছি ব্রজেশ কাকা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলো, লাইনে নেমে হাত থেকে মানে ওপরে উঠিয়ে আমাকে ইশারা করছে এবং লাইন পার করছে। আমি দেখলাম তার হাতে, ডান হাতে একটা মদের বোতল। ঠিক আছে। এবার সে একেই পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তার মধ্যে নেশায় চুর। ঠিক আছে। এবার আমি দেখছি যে 2 নম্বর লাইনে, অর্থাৎ 2 নম্বর প্ল্যাটফর্মের যে লাইন, সেখানে কিন্তু একটা এক্সপ্রেস ট্রেন ঢুকছে। আমি তাকে হাত দিয়ে দাঁড় করা মানে বোঝানোর চেষ্টা করছি দাঁড়িয়ে যাও, ট্রেন আসছে, কিন্তু সে এতটাই নেশায় চুর হয়েছিল যে সে আমার কথা না শুনতে পাচ্ছে না বুঝতে পারছে। ঠিক আছে। সে শুধু আমার দিকে তাকিয়ে হাতটাকে উপরে তুলে আমাকে ডাকার চেষ্টা করছে আর কি। তো আমি দেখলাম যে সে 2 নম্বর লাইনে চলে এসছে এবং ট্রেনটাও একেবারেই কাছে। আমি দৌড় লাগালাম। ঠিক আছে। আমার পেছনে পেছনে সোনা কাকা দৌড় লাগালো। আমি যখন তার থেকে প্রায় 2-3 হাত কি 5 হাত দূরে হবে, ঠিক সেই সময় সোনা কাকাকে আমার পেছনে মানে আমার পেছনেই আসছিল আর কি। ওই 2-3 হাত দূরে যখন আমি ছিলাম তখন দেখলাম ব্রজেশ কাকা ওঠার চেষ্টা করছে প্ল্যাটফর্মে, কিন্তু সে তো উঠতে পারছে না, পায়ে একে ওই অবস্থা, তারপরে সে নেশা একবারে চুর হয়ে রয়েছে। ওই সময় কিন্তু ট্রেনটা তাকে মেরে দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে। আমি একেবারেই সামনে। ঠিক আছে। আমি দেখলাম তার মাথাটা একেবারে থেতলে গেল, মাথার নাড়ি ভুড়ি সব ঘিলো ফিলো আমার গায়ে মানে এসে লাগলো, রক্তের ছিটে এসে লাগলো আমার জামায়। ঠিক আছে। আমি ওখানে কী করবো আমি বুঝতে পারলাম না। ঠিক আছে। আমি একেবারে কান্নায় ভেঙে পড়েছিলাম। ঠিক আছে। তো তারপরে আমি আর সোনা কাকা মিলে ওই সিআরপিএফকে খবর দিই। ঠিক আছে। তারা এলো, একটা ডোম ডাকা হলো, ডোমটাও এলো, এসে তার বডিটাকে তোলা হলো এবং শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং শ্মশানে তার সাধ্যশান্তি কাজ করা হবে আর কি। মানে সাধ্যশান্তি বলতে ওই আগুনে পোড়ানো হবে আর কি। এবারে যেহেতু তার বাড়ির লোকের কারোর সাথে আমরা সেরকম কথা বলি না, না কোনো কন্ট্যাক্ট রয়েছে, কোনো নাম্বার ফাম্বার কিছু ছিল না আর কি, তো তাদের কারো কাছেই আমরা খবর পৌঁছাতে পারিনি এবং বাড়িও অনেক দূরে যে গিয়ে খবর দেবো সেরকম উপায়ও আমাদের কাছে ছিল না। ঠিক আছে। তো আমরা এই কাজবাজ করলাম এবং যে ডোম ছিল সেই মুখে আগুন দিয়ে দেয়। ঠিক আছে। এবার হলো এইসব কাজবাজ করার পরে আমি যখন বাড়ি ফিরছি, সোনা কাকা দোকান ফোকান বন্ধ করে আমি যখন বাড়ি ফিরছি, তখন সময় প্রায় 10:15-20 বেজে গেছে। এবার আমাদের যে স্টেশন, সেই স্টেশনের থেকে শুরু করে আমাদের যখন গ্রামে ঢুকছে তখন প্রায় 2-3 কিলোমিটার রাস্তা পাকা রাস্তা। ঠিক আছে। পিচের রাস্তা, সেখানে কোনো বাড়িঘর নেই, পিচের রাস্তা, কিন্তু দুপারে ওই জঙ্গল, গাছগাছালি এবং ওই খাল বিল রয়েছে। ওই 2-3 কিলোমিটার পর থেকে কিন্তু শুরু হচ্ছে কাঁচা রাস্তা, একবারে মাটির, লাল মাটির রাস্তা আর কি। এবার ওই রাস্তার মধ্যে দিয়ে দুপাশে জমি রয়েছে, পুকুর রয়েছে, বাড়ি রয়েছে, এইসব আর কি। এবার আমরা একটা জায়গা রয়েছে গ্রামের ভেতরে, একটা জায়গা রয়েছে আমবাগান, বিশাল বড় আমবাগান। ওই আমবাগান অবধি আমার আর ওই সোনা কাকার এক রাস্তা, তারপরে আমি দুজনের রাস্তা দুভাগে ভাগ হয়ে যায়। আমরা ওই আমবাগান অবধি এলাম, আমাদের কারোর মুখে কোনো কথা নেই, আমরা কি বলবো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে। আমরা একদম চুপচাপ এলাম দুজনে। আসার পরে আমরা দুজনে ভাগ হয়ে গেলাম। ঠিক আছে। তো ভাগ হওয়ার পরে আমি যখন আসছি, প্রায় 10 মিনিট হয়েছে হেঁটে আসছি, মানে ওই আমবাগান ক্রস করার পর 10 মিনিট হয়েছে আমি হেঁটে আসছি, শুনতে পেলাম একটা হাঁটার শব্দ, মানে পা ঘষাতে ঘষাতে হাঁটালে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ। ঠিক আছে। প্রথমে আমি পাত্তা দিইনি, আরও 2-3 বার শুনলাম। আমি পেছনে ঘুরে তাকালাম, দেখলাম কেউ নেই। আমি আবার চলতে শুরু করলাম নিজের মতো করে। এবার আমি যেহেতু আর্মিতে কাজ করি, তো আমার মধ্যে এই ভয় ডর জিনিসটা খুব কম আর কি। ঠিক আছে। ভূতের ভয় তো পাই না, মানুষের ভয় তো দূরের কথা। ঠিক আছে। তো এইসব আমার কাছে এইসব কোনো ম্যাটার করে না আর কি। তো আমি নিজের মতো করে হাঁটছি, আবার শুনতে পেলাম পায়ে খসানো আওয়াজ, হাঁটার শব্দ। আমি পেছনে তাকালাম, কেউ কোথাও কিচ্ছু নেই। তারপর আমি শুনতে পেলাম সেটা হচ্ছে আমার নাম ধরে কেউ ডাকছে, অখিলেশ, এই অখিলেশ। পেছনে ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু আওয়াজটাও নেই। আবার যখন আমি হাঁটতে শুরু করলাম, আবার আওয়াজটা হচ্ছে, আবার কেউ আমার নাম ধরে ডাকছে, অখিলেশ, এই অখিলেশ।
আমি পেছনে করে তাকাতেই দেখলাম একেবারে আমার পেছনেই ব্রজের শেখা দাঁড়িয়ে, আর থ্যাতলানো মাথা, ঠিক আছে, আর মুখের হাসিটা একেবারে চওড়া হয়ে গেছে, মানে তার ভেতরে সব কটা দাঁত দেখা যাচ্ছে। মানে নর্মাল মানুষ হাসিলে তো মুখের সব দাঁত দেখা যায় না, কিন্তু তার হাসিটা এতটাই চওড়া হয়ে গেছে যে প্রত্যেক কটা দাঁত মুখের স্পষ্টে বোঝা যাচ্ছে, মানে গোনা যাবে এরকম আর কি। সারা শরীরের রক্ত তার লেগে সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত রকমভাবে হাসছে, তার মাথাটা একদিকে হেলানো, আমাকে বলছে যে তুই আমায় বাঁচালি না কেন রে, হাতটা বাড়ালি না কেন, হাতটা আমার ধরলি না কেন, এরকম করে সে বলছে। আমার দেখে ওখানেই একবারে মাথা ব্যথা ভরকে গেছে। আমি এটা কি দেখছি, আমি নিজের চোখে একবার ডলার পরেও দেখলাম সে কিন্তু ওখানেই দাঁড়িয়ে রয়েছে। সে একই কথা বলে যাচ্ছে, তুই আমায় বাঁচালি না কেন, তুই আমার হাতটা কেন ধরলি না। আমি ওখান থেকে দৌড় মারলাম, ঠিক আছে। দৌড় মারার পরে বেশ কিছুটা আসার পরে একটা জায়গা রয়েছে, যে জায়গাটা আসলে মানে একটা রাস্তার পাশে একটা বিশাল বড় পুকুর আর কি। এবার পুকুরের সাইজটা কীরকম, মানে আকারটা একটা কড়াই যেরকম হয় ঠিক কড়াইয়ের সাইজের আকারের মতো ওই পুকুরটার আকার। এবার ওই সময় ঠান্ডার সময়, ডিসেম্বরের সেকেন্ড উইক চলছিল ওই সময়টা, তো একেবারেই ঠান্ডা তখনকার দিনে। ওই সময় মানে গ্রাম্য এলাকায় মারাত্মক ঠান্ডা, ঠিক আছে। তো যাই হোক, দেখলাম একবারে পুকুরের নিচে অবধি জল চলে গেছে, মানে জল নেই বললেই চলে। এবার আমি দেখছি ওই পুকুরের মধ্যে দিয়ে কেউ একজন হামাগুড়ি দিয়ে উঠে আসছে, মানে পুকুরের যে মাটি, ওই মাটির গা বেয়ে কেউ একজন হামাগুড়ি দিয়ে উঠে ওপরে আসছে। আমি ভাবলাম কোনো ছেলে ফেলে হবে হয়তো, যে কিনা এইসব করছে, আমি অত পাত্তা দিইনি। এবার আমি পুকুরের সামনে আসতেই আমি দেখলাম যে একটা হাত আমার পাটাকে ধরে নিয়েছে। আমি হাঁটতে চেষ্টা করছি কিন্তু আমি হাঁটতে পারছি না। আর পেছনে করে তাকাতেই দেখলাম আবার ব্রজের শাখা দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হাসছে, মাথাটা একদিকে কাত করা, আর ওরকম দৃশ্য আর কি। আমাকে বলছে, তুই পালিয়ে যাচ্ছিস কেন, তুই কেন বাঁচালি না আমায়, বল কেন ধরলি না আমার হাতটা, এরকম করে সে বলছে। আমি কোনোভাবে ওখানে তার হাতটাকে ছাড়িয়ে, ঠিক আছে, কোনোভাবে ওখান থেকে দৌড় মেরে একেবারে শটান বাড়ি ঢুকে যাই। ওখান থেকে আমার বাড়ি প্রায় 2-3 মিনিট আর কি। তো ওই পুকুরের সামনে থেকে একবারে শটান দৌড়ে বাড়ি ঢুকি। এবং ওই ঠান্ডায়, ডিসেম্বরের ওই সেকেন্ড উইকের ঠান্ডায় আমি দপদপ করে ঘামছি। মা আমাকে দেখে অবাক হয়ে যায়। মা বলছে, তুই ঘামছিস কেন, তুই দৌড়ে এসেছিস, হাঁপাচ্ছিস কেন তুই। মাকে আমি বলি যে এরকম ব্রজের শেখা মারা গেছে। মা বলে, কেন, কি করে। মা একেবারে অবাক। মাকে আমি বললাম যে এরকম হয়েছে। হ্যাঁ, তো এবার আমি যে এইসব কিছু দেখেছি রাস্তায় যা দেখলাম, সেগুলো কিন্তু আমি মাকে কিছু বলিনি, কারণ মা এমনি ভয় পেয়ে যাবে, একা একা থাকে। তো আমি ওসবকে আমি কিছু বলিনি, কিন্তু মৃত্যুর আগে অবধি যা হয়েছে সব কিছু আমি তাকে বললাম, ঠিক আছে। তো মা বললো, ঠিক আছে, মন খারাপ করিস না, কাল সকালে একবার ওদের বাড়ি যাস, গিয়ে দেখা করে আসিস, ঠিক আছে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করলাম, কিন্তু আমি খেতেই পারছিলাম না। অল্প একটু মানে কোনো মতে যতটা না খেলেই নয় ততটা খেলাম, খেয়ে ঘুমিয়ে পড়লাম। এবার আমার যে ঘরটা, সেটা যে জানলা, সেটা একেবারে রাস্তার দিকে জানলা, ঠিক আছে। জানলা ফাল্লা একেবারে সব কিছুই বন্ধ, ঠান্ডার সময় জানলা ফাল্লা সব কিছুই বন্ধ। তো আমি এতটাই টায়ার্ড ছিলাম, সারাদিন ট্রেনে জার্নি, তারপরে এত কিছু হয়ে গেল, এতটাই টায়ার্ড ছিলাম যে আমি শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি, আর মধ্যে কোনো সেন্স ছিল না। মাঝরাতে সময় তখন 3টে কি 3:30 বাজে, আমি শুনতে পেলাম যে আমার বিছানার পাশে যে একটা টেবিল ছিল ছোট্ট মতো, সেই টেবিলে একটা জলের গ্লাস ছিল, ঠিক আছে, স্টিলের জলের গ্লাস। দেখলাম সেই গ্লাসটা কিন্তু পড়ে মাটিতে পড়ে গেছে, এবং স্টিলের গ্লাস পড়লে যেরকম একটু নড়াচড়া করে আর কি, ঠিক সেরকম নড়াচড়া করছে, মানে একদমই রিসেন্ট পড়েছে আর কি। হ্যাঁ, এবার জলের মধ্যে, গ্লাসের মধ্যে জলটা ছিল সেটাও কিন্তু মাটিতে ছড়িয়ে গেছে। এবার আমি বুঝতে পারলাম না যে কী করে পড়লো, কারণ হাওয়া তো ঢোকার কথা নয়, ঠিক আছে, এবং কী করেই বা পড়লো সেটা আমি বুঝতে পারছিলাম না। এবং ঠিক সেই সময় বুঝতে পারলাম যে ঘরের মধ্যে একটা ঠান্ডা হাওয়া ঢুকছে। কী করে ঢুকছে, আমি যেই জানলার দিকে তাকাই, দেখলাম জানলাটা খোলা। কে খুললো, জানলা তো বন্ধ ছিল। আমি কিছু বুঝতে না পেরেও জানলাটাকে, মানে অত পাত্তাও না দিয়ে আর কি, জানলাটাকে বন্ধ করতে গেলাম। জানলাটা যেই বন্ধ করতে আমি যাব, ঠিক দেখছি আমার জানলা থেকে প্রায় 2-3 হাত কি
খুব জোর হলে 5 হাত দূরে ব্রজেশ কাকা দাঁড়িয়ে রয়েছে, ঠিক একইভাবে মাথাটাকে একদিকে হেলানো অবস্থায়, সারা গায়ে রক্ত লেগে, হ্যাঁ, আর মাথাটা থ্যাতলানো, আর ওরকম করে ফ্যাল ফ্যাল করে আমাদেরকে তাকিয়ে হাসছে, কিছু বলছে না, শুধু ওরকম করে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি তাড়াতাড়ি করে কোনোরকমভাবে জানলাটাকে বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি কম্বল ফম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম আমার আর তারপরে হয়নি, আমি শুয়েই ছিলাম আর কি। তো আমি তখনই ঠিক করলাম যে পরদিনকেই আমি যাব সোনা কাকার কাছে, গিয়ে সব কিছু বলবো। আমি পরদিন ঘুম থেকে উঠি, ওঠার পরে ব্রেকফাস্ট করি, করার পর আমি যাই সোনা স্টেশনে, যাই সোনা কাকার দোকানে যাই। এবার গিয়ে দেখছি সোনা কাকার মুড একেবারেই অফ, মানে সে কারোর সাথে কথা বলছে না ঠিক সেরকমভাবে। কিন্তু সোনা কাকা কিন্তু বেশ প্রাণোজ্জ্বল মানুষ, মানে খুব হাসি খুশি একজন মানুষ, কিন্তু একবারে মুখটা তার বেজার, কোনো কথাই সে কারোর সাথে বলছে না। মানে তার যে কাস্টমার রয়েছে দোকানে তাদের সাথেও কোনো কথা বলছে না। আমার দিকে তাকিয়ে সে একবার জাস্ট মুচকি হাসলো, ব্যাস আমাকে বললো বস, এইটুকুই, আর কিছু না। আমি বুঝতে পারলাম যে তার পাশেই যে দোকান দিত আর কি ব্রজেশ কাকা, তার সাথে সে সবসময় গল্প করতো, সে আর নেই। তার জন্য সে হয়তো মনটা হয়তো খুব দুঃখ আছে মনে। তা আমি কিছু বললাম না। তো আমি প্রথমে বাড়ি থেকে ঠিক করে গেছিলাম যে আমি তাকে বলবো যা যা আমার সাথে রাতেরবেলা হয়েছে ফেরার সময়, কিন্তু ওখানে এতই লোকজন ছিল আর কি, এবং সবাই আমাকে চেনে আর কি, যেহেতু আমার বাবাকে চিনতো সেজন্য আমাকেও সবাই চেনে, এবং জানে আমি ইন্ডিয়ান আর্মিতে কাজ করি, ঠিক আছে, সেজন্য সবাই আমাকে চেনে, এবং আর্মিতে থাকার জন্য আর কি একটু সম্মান শ্রদ্ধাও করে আর কি সবাই। তো আমি তখন অত লোকজন দেখে আমি ভাবলাম যে আমি বলবো না, কারণ একজন সবাই যদি শোনে একটা আর্মির লোক এরকম ভূতে ভয় পায়, হ্যাঁ, ভূতে বিশ্বাস করে, তাহলে তাদের মধ্যে একটা কী প্রভাব পড়বে, তাই না? তো সেই জন্য আমি কাউকে কিছু বলি না, ঠিক আছে। আমি জাস্ট নর্মাল তার মানে সোনাকার দোকান থেকে চা ফা খাই, খেয়ে চলে আসি। এবার সারা বিকেল তো আমি বিকেল সন্ধ্যা আমি বাড়িতেই ছিলাম আর কি, কোথাও ফেরোইনি, ঠিক আছে। রাতেরবেলা আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। ঘুমানোর পরে প্রায় ওই একই সময় 3টে সাড়ে 3টে বাজে আমি শুনতে পাচ্ছি যে আমার জানলা দম 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 করে পেটাচ্ছে, মানে টোকা মারলে একটা নর্মাল শব্দ হয়, কিন্তু ওই যে আওয়াজ সেটা হচ্ছে মনে হচ্ছে জানলাকেও পেটাচ্ছে, একটু হলেও ভেঙে যাবে এরকম একটা আওয়াজ, কাঠের জানলা আগেকার দিনে। তো আমি কী করবো বুঝতে না পেরে জানলাটা খোলার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একেবারে জানলার সামনেই ব্রজেশ কাকার মুখ, হ্যাঁ, ওই একই রকমভাবে ঘাড় হেলানো অবস্থায় আমার দিকে তাকিয়ে রয়েছে আর বলছে, আমার থেকে পালিয়ে বেড়াচ্ছিস কেন? আমায় বাঁচালি না কেন? আমি তোদের জন্য কত কিছু করেছি, তুই আমায় বাঁচালি না, হাতটা ধরলি না আমার, এরকম করে সে আমায় বলছে। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম তার ওই রূপ দেখে, হ্যাঁ, এবং এতদিন কিন্তু সে হাসতো, মানে এতদিন বলতে কি, আগের যে রাতেরবেলা আমার সাথে তার সাথে দেখা হয়েছে আর কি, সে কিন্তু হাসি মুখেই ছিল, কিন্তু সেদিনকে কিন্তু তার মুখে একটা রাগ ছিল আর কি, ভয়ানক রাগ। তো আমি সেটা দেখে কিন্তু খুবই ভয় পেয়ে গেছিলাম, এবং জানলাটা আমি ধরাম করে বন্ধ করে দিই। বন্ধ করার পরে আমি শুয়ে পড়ি, কোনোরকমভাবে ঠাকুরের নাম জপ করতে শুয়ে পড়ি আর কি। তারপরে সেরকম কিছু হয় না, কিন্তু আমি তখনই ঠিক করে নিই যে সকাল হতেই আমি মাকে সব কিছু বলবো। সকাল হলো, মাকে আমি সব কিছু বললাম, ঠিক আছে, 2 দিন ধরে আমার সাথে যা হচ্ছে আর কি, দুটো রাত ধরে আমি সব কিছু বললাম। বলার পরে সে আমায় মা বলে যে তুই একবার সোনার দোকানে যা, সোনা কাকার দোকানে গিয়ে জিজ্ঞেস কর তার সাথে কি কিছু হচ্ছে কি না, নাকি তোর একার সাথে হচ্ছে। আমি গেলাম সোনা কাকার দোকানে, গিয়ে বললাম যে সোনা কাকা তোমার সাথে কথা আছে। তখন সোনা কাকা বলে যে আমার তোর সাথে কথা আছে। আমি বললাম কী কথা বলো। তখন সেবার তুই আগে বল। তখন আমি তাকে সব কিছু বললাম, এবং ঠিক তখনই সোনা কাকা বলে আমি ঠিক এই জিনিসটাই ভাবছিলাম যে এই জিনিসটা কি আমার একার সাথে হচ্ছে নাকি তোর সাথে হচ্ছে। তখন আমি শুনে অবাক, আমি বললাম আমার একার সাথে হচ্ছে না তোমার সাথে হচ্ছে, মানে তোমার সাথে হয়েছে নাকি? তখন সোনা কাকা বলে হ্যাঁ, সেদিনকে যখন আমরা শ্মশান থেকে ফিরছিলাম তুই তো আমবাগান থেকে বেরিয়ে গেলি, আমি যখন ফিরছি আমি শুনতে পাচ্ছি যে পা ঘষানোর আওয়াজ আমার পেছনে আসছে। প্রথমে তো আমি পাত্তা দিইনি, সেরকম 2-3বার ওরকম ঘষানোর আওয়াজ পেয়ে আমি যখন পেছনে ঘুরে তাকাই কেউ নেই। তারপর আবার যখন আমি ঘষানোর আওয়াজ পাই, তখন ঘষানোর আওয়াজ তো আমি পেয়েছি, তার সঙ্গে এটাও শুনেছি যে কেউ একজন আমার পেছন থেকে ডাকছে আমার নাম ধরে, যে সোনা, এই সোনা, সোনা, এরকম করে ডাকছে। আমি পেছনে ঘুরে তাকাতেই প্রথমবারে কেউ ছিল না,
সেকেন্ডবার যখন আমি আবার তাকাই তখন দেখলাম ব্রজেশ দা আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, মাথাটা একদিকে হেলানো, থ্যাতলানো অবস্থায় মাথা, আর চওড়া একটা হাসি তার মুখে, এবং আমাকে বলছে, তুই আমায় বাঁচালি না? ও নয় বাঁচালো না, তুইও বাঁচালি না আমায়, হাতটা ধরলি না আমায়, এগিয়ে এলি না, এরকম করে সে বলছে। আমি ওখান থেকে দৌড় মেরে বাড়ি ফিরি। ঠিক আছে, বাড়ি ফেরার পরেও শান্তি নেই। আমি রাতেরবেলা দেখলাম যে আমার রাতেরবেলা জানলাটা নিজেতে খুলে আছে। ঠিক আছে, আমি জানলাটা বন্ধ করতে যাবো, কারণ ঠান্ডা হাওয়া ঢুকছিল, সেজন্য আমি জানলাটা বন্ধ করতে যাবো। দেখছি যে জানলার সামনেই সে ব্রজেশদা দাঁড়িয়ে আছে এবং একই রকমভাবে তাকিয়ে রয়েছে, ফ্যাল ফ্যাল করে আমাদেরকে তাকিয়ে হাসছে। এবং আমি গতকাল রাত্রেও ঠিক একই রকমভাবে দেখেছি, এবং আমাকে একই কথা বলছে যে তুই আমাকে বাঁচালি না, ও নয় বাঁচালো না, তুইও কি আমাকে বাঁচাতে পারতি না বল, এরকম করে সে আমায় বলছে। আমি খুবই ভয় পেয়ে যাই। ঠিক আছে, তো আমি শোনার পরে অবাক। এবার আমরা দুজনে ঠিক করি, যখন দুজনের সাথে এরকম হয়েছে তো আমাদের সাধ্য শান্তি করা উচিত ঠিক করে, কারণ যেটা শ্মশানে হয়েছে সেটা ঠিকঠাক করে হয়নি। তো আমরা ঠিক করলাম যে তাদের বাড়ি যাব, বাড়ি গিয়ে সব কিছু বলবো আর কি। তো বাড়ি গেলাম, খবর দেওয়া হয়ে গেছিলো সেদিনকেই যে তিনি মারা গেছেন আর কি, এরকম খবর দেওয়া হয়ে গেছিলো আর কি। তো তাদের সাধ্য শান্তি মানে ওদের বাড়ির লোকরা কী করছে না করছে সেটা দেখার জন্য আমি তাদের বাড়ি যাই, সকালেই যাই আর কি। গিয়ে দেখছি যে তাদেরও একই অবস্থা। তারা বলছে তারা নাকি সন্ধে হলেই বাড়ি থেকে বেরোতে পারছে না। ওই ব্রজেশ শেখার যে ছেলে বলছে ভাই ছিল, ভাইয়ের যে ছেলে বউ, তারা সন্ধে হতেই একবারে ঘরে ঢুকে যাচ্ছে আর সকাল হলে বেরোচ্ছে। মানে তারা সন্ধে হওয়ার পরে ঘর থেকে বেরোতেই পারছে না, যেদিকে তাকাচ্ছে সেদিকেই তারা ওই ব্রজেশ শেখাকে দেখতে পারছে। আর তারা নাকি ওখানে খুব ভয়ঙ্কর দৃশ্য তাদের তাকিয়ে রয়েছে এবং বলছে, অনেক জ্বালিয়েছিস, এবার আমি তোদের জ্বালাবো, তোরা আমায় অনেক জ্বালিয়েছিস, এবার আমি তোদের জ্বালাবো। যেখানেই তাকাচ্ছে সেদিকে ব্রজেশ শেখাকে দেখতে পাচ্ছে তারা, মানে তারা একেবারে অতিষ্ঠ হয়ে আছে, এরকম একটা অবস্থা। তো আমরা ঠিক করলাম, তাদের বাড়ির লোকের সাথে কথা বলেই আমরা ঠিক করলাম যে একটা তান্ত্রিককে ডাকা হবে, যে কিনা এসব কিছু করতে পারে আর কি। তো সেই কথা অনুযায়ী ব্রজেশ শেখার ভাই, আমি এবং সোনা কাকা তিনজন মিলে একটা তান্ত্রিকের খোঁজে বেরোই। হ্যাঁ, এবার আমাদের গ্রাম থেকে 2-3টে গ্রাম পরেই একটা গ্রাম আছে আর কি। গ্রামে একটা তান্ত্রিক ছিল, বেশ নাম করা তান্ত্রিক। তো তান্ত্রিকের কাছে যাই তিনজনে, গিয়ে সব কিছু বলার পরে তিনি এসে বাড়িটা দেখে, মানে ব্রজেশ শেখার যে বাড়ি সে বাড়িটা দেখার পরে সে বলে যে, দেখো এখানে আমি কিছু করতে পারবো না প্রথমত, কারণ প্রথমে তোমাদেরকে একটা কাজ করতে হবে, শ্রাদ্ধ শান্তির কাজ ভালোভাবে করতে হবে। করার পর যে ছাইটা পড়ে থাকবে সেই ছাইটা নিয়ে কিন্তু গয়ায় পিণ্ডদান করতে হবে। পিণ্ডদান করার পরে আমি যা করব তাতে করে আর কিছু হবে না, কারণ উনি যখন মারা গেছেন, যেহেতু মদ্যপ অবস্থায় মারা গেছে আর কি, অপঘাতে মৃত্যু, সেই জন্য সে কিন্তু এমন একটা পজিশনে চলে গেছে বা এমন একটা জায়গায় চলে গেছে, সে কিন্তু মুক্তি পাবে না সহজে, এবং সে কিন্তু জ্বালাতন করবে। এবং তখন সোনাদাদা জিজ্ঞেস করে আর কি যে কোন পজিশনে চলে গেছে, তখন সে বলছে প্রেতজনিতে চলে গেছে, প্রেতজনি। এবার প্রেতজনিতে যারা চলে গেছে, কিন্তু তখন আমি জিজ্ঞেস করি তাহলে আমাদেরকে কেন ডিস্টার্ব করছে বারবার, আমাদের কেন দেখা দিচ্ছে, আমরা তো তার সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালোই ছিল, আমাদের তো কিছু খারাপ সম্পর্ক ছিল না। তখন সে তান্ত্রিক বলছে, তোমাদেরকে দেখা দিচ্ছে, তোমাদেরকে ডিস্টার্ব করছে একটাই কারণ, তার কারণ হচ্ছে যে তোমরা ওই সময় উপস্থিত ছিল ওই সময়। এবার তার মাথায় এটাই ঢুকে গেছে যে যেহেতু সে মদ্যপ অবস্থায় ছিল, তার মধ্যে কোনো হোশ ছিল না, হ্যাঁ, তো সে এটাই মাথায় নিয়ে মারা গেছেন যে তোমরা ওকে বাঁচাওনি, তোমরা ওকে বাঁচানোর চেষ্টা করোনি। ঠিক আছে, এই জন্য সে প্রতিযোগিতা যাওয়ার পরে তোমাদেরকে এরকম ডিস্টার্ব করছে। তো তার কথা অনুযায়ী সব কিছু সাধ্য শান্তির কাজ করা হয় আর কি। তারপরে সেদিনকেই সে একটা তাবিজ দিয়ে দিয়েছিল এবং বলেছিল যে আমি সেরকম কিছু করতে পারবো না এখনই, একটা তাবিজ দিয়ে দিচ্ছে প্রত্যেককে, তাবিজটা পড়ে থাকবে, কিন্তু কতটা কি কাজ করবে আমি কিছু বলতে পারবো না যতক্ষণ না তোমরা সাধ্য শান্তির কাজ পূরণ করছো। তো কথা অনুযায়ী তারা ব্রজেশ শেখার বাড়ির লোকরা সাধ্য শান্তি সব কিছু কাজ করে এবং কিছু দিনের মধ্যেই সেই পিণ্ডটা যেটা হয় সেটা কি গয়ের দিয়ে আসে, পিণ্ডদান করে আসে। পিণ্ডদান করার পরে সে তান্ত্রিকের কাছে আমরা আবার যাই। যাওয়ার পরে সে ব্রজেশ শেখার বাড়িতে আসে আবার,
এসে সব কিছু তার পুজো আর্চা করে, হ্যাঁ, তন্ত্রবিদ্যা করার পরে সব কিছু ঠিকঠাক হয়। ঠিক আছে, হওয়ার পরে এবার আমরা জিজ্ঞেস করলাম যে এবার কি সব ঠিকঠাক? তখন বলছে যে হ্যাঁ, ঠিকঠাক সবই রয়েছে, কিন্তু সে কিন্তু তোমাদের স্বপ্নে আসতে পারে, কিন্তু এবার কোনো বাজে উদ্দেশ্য নিয়ে বা তোমাদের জ্বালাতন করার জন্য আসবে না। হ্যাঁ, তোমাদের স্বপ্নে আসবে তোমাদের দেখা দিতে, হতে পারে তোমাদের সঙ্গে যে ভালো সম্পর্কটা ছিল সেই জন্যই আসবে। এই কথাটা কিন্তু শুধু আমাকে আর সোনাকাকেই বলেছিল, এবং ঠিক তাই হয়েছিল। যেদিনকে এসব হয় আর কি, যেদিনকে তান্ত্রিক পুজো আর্চা করে, সেদিনকে রাতের বেলাতেই আমি স্বপ্নে সেই ব্রজেশাকে দেখতে পাই। সে আমায় এসে বলছে যে তুই অনেক বড় হয়ে গেলি রে, তুই আর্মি থেকে আসার পরে একবার তোর সাথে ঠিক করে কথা হলো না। আমারই দোষ, আমি চলে গেছিলাম মদ খেতে। আমার একটু ওয়েট করা উচিত ছিল আর কি, অপেক্ষা করা একটু উচিত ছিল। তোর সাথে দেখা করার পরে নয় তুই তো বাড়ি চলে যেতি, তারপরে নয় আমি খেতে যেতাম। আমারই ভুল, আমার ভুলের জন্যই সব কিছু হলো। তোর সাথে ঠিক করে কথাও হলো না, এতদিন কী করতি না করতি কিছু জানাও হলো না, আমারই ভুল। ভালো রাখিস, মাকে ভালো রাখিস, আমি চললাম। এই বলে তাই আমার সম্পর্ক থেকে বিদায় দেয়। এরপরে কিন্তু আমি আর তাকে কোনো দিন না স্বপ্নে দেখেছি, না সামনাসামনি দেখেছি, কিচ্ছু না। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা অন্যরকম একটা ঘটনা শোনালাম আজকে আপনাদের। তো আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, মেল করুন pretlok00@gmail.com এই মেলে। আশা করছি আপনাদের থেকে ভালো ভালো ঘটনা পাবো আমি। ঠিক আছে, একটু ঘটনা একটু বড় হলে ভালো হয়। হ্যাঁ, তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।